আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঢাকায় আইপিইউর সম্মেলন শুরু। সন্ত্রাস ও জঙ্গিবাদ কোনো একটি দেশের নয়, বৈশ্বিক সমস্যা, বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ আজ কোনো নির্দিষ্ট দেশের সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। মৌলভীবাজারের বড়হাটে অভিযান অপারেশন ম্যাক্সিমাস সমাপ্ত। এক নারীসহ ৩ জঙ্গির লাশ উদ্ধার। বিস্ফোরণ ঘটানো হল কুমিল্লায় উদ্ধার হওয়া বোমা। মাদক সেবনে বাধা দেয়ায় সাভারে ৮ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা। অভিযুক্ত পলাতক, বিচার দাবি এলাকাবাসীর। এইচএসসি পরীক্ষা শুরুর একদিন আগে রাজধানী থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জন আটক। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় পুনরাবৃত্তি, মত শিক্ষাবিদদের। এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়া হল না বাংলাদেশের। কলম্বোতে শেষ ওয়ানডেতে ৭০ রানে জয় লঙ্কানদের। ১-১ সমতায় শেষ হল সিরিজ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। জঙ্গি ও সন্ত্রাসবাদ কোনো নির্দিষ্ট দেশের নয়, বরং বৈশ্বিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান করতে হবে। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর ১৩৬তম অ্যাসেম্বলির উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এ সম্মেলন মাইল ফলক হয়ে থাকবে। ১৭১টি সদস্য দেশ নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ ১৯৭২ সালে বাংলাদেশ আন্তর্জাতিক এই ফোরামটির সদস্যপদ লাভের পর এই প্রথম সম্মেলন আয়োজনের সম্মান এল। শনিবার সন্ধ্যা ৭:৩০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাঁকজমক আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উদ্বোধনী পর্দা ওঠে এবারের আইপিইউ অ্যাসেম্বলির। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের উপর একটি ভিডিও চিত্র। এরপর একে একে উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং সেক্রেটারি জেনারেল মার্টিন চুঙ্গং। IPU provides an exceptional forum for parliamentarians and change makers. This assembly will be adopting resolutions on the outside interference in the internal affairs of states. Thank you to Bangladesh. Thank you to the leadership for their warm hospitality. এরপর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা করেন অ্যাসেম্বলির মূল আনুষ্ঠানিকতা শুরুর। আইপিইউ এর ১৩৬তম অ্যাসেম্বলির শুভ উদ্বোধন ঘোষণা করছি। স্বাগতিক দেশের সরকার প্রধান হিসেবে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়েই এর প্রতিকার করতে হবে। বিশ্ব নতুন এক উপদ্রবের মুখোমুখি হয়েছে, সেটা হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ। নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। জঙ্গিবাদ আজ কোনো নির্দিষ্ট দেশের সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। দারিদ্র্য ও ক্ষুধামুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে বাংলাদেশে সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবারের এই আয়োজন একটি মাইল ফলক হয়ে থাকবে। অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়েই আমরা আজকে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকারগুলি আমরা বাস্তবায়ন করব। আমি আশা করি আমাদের যেটা মূল লক্ষ্য, দারিদ্র্য বিমোচন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং সর্বোপরি মানবতার কল্যাণে আপনারা বাস্তবধর্মী সুপারিশমালা প্রণয়ন করবেন, নিজ নিজ দেশে সেগুলো বাস্তবায়নেরও উদ্যোগ গ্রহণ করবেন। পরে এবারের অ্যাসেম্বলিতে অংশ নেয়া ১৩১টি দেশের ৫৩ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার এবং প্রায় ৭০০ আইন প্রণেতার সামনে উপস্থাপন করা হয় বাহারি আলোর লেজার শো।
বিশাল আকৃতির নৌকার উপর সজ্জিত মঞ্চে বিভিন্ন বয়সী কুশীলবদের অংশগ্রহণে ফুটিয়ে তোলা হয় আবহমান বাংলা, লাল সবুজের ঐতিহ্য, সামাজিক সাংস্কৃতিক মেলবন্ধনে হাজার বছরে গড়ে ওঠা এক সমৃদ্ধ বাংলার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে শনিবার সকালে আইপিইউ সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচ্য বিষয় ছিল সংসদীয় কাঠামোতে নারীর ক্ষমতায়ন। অধিবেশনে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন অর্থনৈতিক উন্নতি বিশ্বের সামনে তুলে ধরেন আলোচকরা। রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম সম্মেলন। ১৯৭২ সালে রোম সম্মেলনের মধ্য দিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে যাত্রা শুরু করে বাংলাদেশ। এবার ঢাকায় ১৩৬তম সম্মেলনে যোগ দিয়েছেন ১৩০টি দেশের প্রায় ৬৫০ জন সংসদ সদস্য। এছাড়াও আছেন ৫৩টি দেশের স্পিকার। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা হয় নারীর ক্ষমতার বিষয়ে। অংশ নেন ২০৭ জন নারী সংসদ সদস্য। এই সময় বিভিন্ন দেশের সংসদীয় কাঠামোতে নারীর অবস্থান, অগ্রগতি এবং প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের সংসদ সদস্যরা। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীকে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। সংসদকেও সক্রিয় করে তুলতে নারীর প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ অনেক বেশি জরুরি। বাংলাদেশ সরকার এ লক্ষ্যে আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ৫ দিনব্যাপী এই সম্মেলনে সংসদ সদস্যরা সাধারণ বিতর্কে অংশ নেবেন, যেখানে মূল আলোচনায় অংশ নেবেন নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী। আলোচনা হবে বিশ্বব্যাপী চলমান বৈষম্য নিরসনে কিভাবে একসাথে কাজ করবে বিভিন্ন দেশ। 4টা স্থায়ী কমিটি আছে আইপিওর মধ্যে। নিয়মিত যে এজেন্ডা সেগুলো নিয়ে তারা আলাপ করবে, এমন সাইমালটেনিয়াসলি এটা চলবে। আরেকটা হচ্ছে জেনারেল ডিবেট, যেটা হচ্ছে আপনার বৈষম্যের উপরে। আরেকটা আপনারা লক্ষ্য করবেন, যে কোনো একটা জরুরি বিষয়ে যেটার উপরে ভোটাভুটি হবে, এক এক দেশ এক এক প্রস্তাব দিবে। ওয়ার্কিং টুয়ার্ডস জেন্ডার ইকুয়ালিটি এন্ড লিঙ্গ সমতা অবশ্যই সম্ভব এবং আইপিইউ এই সমতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। নারী নেতৃত্ব যে এখন আর অসম্ভব নয় বাস্তবতা, তা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের সংসদ সদস্যদের কাছে বাংলাদেশ আলাদাভাবে গণহত্যার স্বীকৃতি আদায়ের বিষয়টি তুলে ধরার চেষ্টা করবে। বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের পেছনের কারণ হিসাবে বৈশ্বিক অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্য কতটুকু ভূমিকা রাখছে আর এ থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। এক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন করে তাদের এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হবে। আর সম্মেলন শেষে এই বিষয়গুলোই নিজ নিজ দেশের সংসদে আলোচনা করবেন সংসদ সদস্যরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ৫ই এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন চলাকালে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে সম্মেলন স্থল পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। তিনি জানান, সম্মেলন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা ঢাকা শহরেই আমরা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছি, যাতে করে এই বিদেশি সদস্যরা নিরাপদে তাদের আবাসস্থল থেকে এখানে আসতে পারে এবং তারা যেখানে যেতে চায় তারও আমরা ব্যবস্থা করেছি। আমরা অনুরোধ করব ঢাকাবাসীকে এই 5 দিন তাদের প্রয়োজন ছাড়া তারা রাস্তায় যেন গাড়ি বের না করেন, প্রয়োজন হলেই যেন গাড়িতে তারা চলাফেরা করেন। প্রবাসের সময় আরো থাকছে। প্রাকৃতিক প্রতিকূলতায় পিছিয়ে পড়ছে পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজ। গতি বাড়িয়ে পুষিয়ে নেওয়া হবে বলছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে এক নারীসহ ৩ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন ম্যাক্সিমাস সমাপ্তি ঘোষণা করে প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলেও জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান। নিরাপত্তার স্বার্থে বড়হাটের 2 কিলোমিটার এলাকায় এখনও 144 ধারা বহাল রাখা হয়েছে। প্রায় 12 ঘন্টা স্থগিত থাকার পর শনিবার সকাল 8:30টায় মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় পৌঁছায় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। কাউন্টার টেররিজম সদস্যদের সঙ্গে নিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অপারেশন ম্যাক্সিমাস।
অভিযানের বিস্তারিত তুলে ধরতে বেলা 12টার দিকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে পুলিশ। এ সময় কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, বাড়িটির বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরক থাকায় সতর্কতার সাথেই অভিযান পরিচালিত হয়। যখনই আমরা কাছে যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা এখানে 3টি ডেড বডি দেখেছি, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। তাদের ভিতরে একজনকে আমরা মোটামুটি নিশ্চিত যে সে সিলেটের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ফতেপুরে নিহত 4 শিশুর শরীরেও সুইসাইডাল ভেস্ট লাগানো ছিল। জঙ্গিবাদ নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য দেশের সকল বাড়ির মালিক ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। ডাক্তার যারা ডিল করেছেন তাদের মন্তব্য হলো যে শিশুদেরকে বসিয়ে 3 পাশে 3 জন সুইসাইডাল ভেস্ট বেঁধে বিস্ফোরণ ঘটিয়েছে। যেখানে একটা জঙ্গি আস্তানা চিহ্নিত হয়, আশেপাশে মানুষের কতটা ভোগান্তি। যারা বাড়িওয়ালা আছেন, যারা সাধারণ মানুষ আছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে এই সমস্ত কতিপয় ধর্মবিরোধী, দেশবিরোধী, মানবতা বিরোধী জঙ্গিদের দমন করা কঠিন হবে না। এদিকে অভিযান সমাপ্তের ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মৌলভীবাসীর জন্য এটি আতঙ্ক ছিল, আজ যে জঙ্গি মুক্ত হলো আমরা অনেক কষ্ট থেকে মুক্তি পেলাম। আমরা বড় অশান্তির মাঝে আসলাম, এখন শান্তি পেলাম। আমরা চাই যে জঙ্গি মুক্ত এলাকা হোক, আরো ভালো আমরা সুস্থ চলাফেরা করতে পারি, এই প্রত্যাশাই সরকারের কাছে। গত মঙ্গলবার গভীর রাতে জঙ্গি আস্তানা সন্দেহে ফতেপুর ও বড়হাটের 2টি বাড়ির চারপাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার ফতেপুরে অপারেশন হিটব্যাক শেষে বড়হাটের জঙ্গি আস্তানা ঘিরে শুরু হয় অপারেশন ম্যাক্সিমাস। ইকরামুল কবির, সময় সংবাদ, মৌলভীবাজার। এদিকে মৌলভীবাজারের ফতেহপুরে পুলিশের অভিযান অপারেশন হিটব্যাকে 4 শিশুসহ নিহত 7 জন সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণে মারা গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ময়নাতদন্ত শেষে শনিবার তিনি একথা জানান। 4 শিশুর মধ্যে একজনের বয়স 2 থেকে 3 মাস বলেও জানান চিকিৎসক। গত মঙ্গলবার ফতেহপুরের একটি বাড়িতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অভিযানে 4 শিশু ও 3 জঙ্গি নিহত হয়। বৃহস্পতিবার শেষ হয় অপারেশন হিটব্যাক। ময়নাতদন্তে আমরা যেটা পেয়েছি, মাঝের অংশটা টোটালি ছিন্ন বিচ্ছিন্ন এবং শরীর থেকে আলাদা, এবং মাঝের অংশে যে অর্গানগুলো, পেটের অ্যাবডোমেনে যেগুলো থাকে অর্গানগুলো আসলে এইভাবে পাওয়া যায়নি। কারণে ধারণা করা হচ্ছে এটা আসলে সুইসাইডাল ভেস্ট পরা ছিল এবং এটার বিস্ফোরণ ঘটিয়ে আসলে আত্মহত্যা তারা করেছে। এর মধ্যে পুরুষ 1 জন, যার বয়স 35-এর মতো হবে, মহিলা 2 জন, 25 এবং 30 বছরের, এবং শিশু ছিল 4 জন। কুমিল্লায় অপারেশন স্ট্রাইক আউটে উদ্ধার হওয়া 11টি বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। শনিবার সকালে কোটবাড়িতে জঙ্গি আস্তানায় বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত 6টি গ্রেনেড, 2টি সুইসাইডাল ভেস্ট ও 2টি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করা হয়। একই দিন বিকেলে আরও বোমা থাকার আশঙ্কায় সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় আরও একটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বুধবার থেকে কোটবাড়ির ওই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গতকাল সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে বোমা উদ্ধার করা হলেও বাড়িটিতে কাউকে পাওয়া যায়নি বলে জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। দুটি সুইসাইডাল বেল্ট, 6টি হ্যান্ড গ্রেনেড এবং 3টি অত্যন্ত শক্তিশালী প্রতিটি 10 কেজি ওজনের, প্রায় 10 কেজি ওজনের বোমা, এই মোট 11টি বোমা নিষ্ক্রিয় করা হয়। সেখানে আরো কোনো কিছু আছে কিনা, আরো কোনো তথ্য সংগ্রহ বা কোনো সাক্ষ্য প্রমাণ আমরা পাই কিনা, সেটার জন্য ঘটনাস্থল থেকে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছি। সাভারে মাদক সেবনের প্রতিবাদ করায় শাহাদাত নামের 8 বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদক সেবীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর পলাতক রয়েছে। শনিবার সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে শাহাদাতের বাবা বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে মাদক সেবন করতে থাকে অভিযুক্ত জাহাঙ্গীর। এর প্রতিবাদ করলে মাদকসেবী জাহাঙ্গীর রড দিয়ে শিশু শাহাদাতের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় শাহাদাত। এ ঘটনা দেখে জ্ঞান হারিয়ে ফেলে আরও এক শিশু।
পরে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত জাহাঙ্গীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আমি সকালবেলা ভাত খাইয়া ভাতের পোলাম খাওয়াইয়া শরীরে খাওয়া পরে থিয়া গেছি, অফিসে গেছি। অফিসে 1 ঘন্টা পরে শুনেছে আমার গলারে কে জানি মাইরা ফেলেছে। বাধা দেওয়ার পরে এই ছোট ছেলেটাকে লোকা মাইরা ফেলাইছে, বড় ছেলেটা দেখা অজ্ঞান হয়ে গেছে। একবার না 17-17 ধরছে, দইরা তাকে সাইডে থেকে জায়গা। আর এলাকার যত পোলা লোকজন আছে সে মাদক দিয়া দিয়া নেশা দিয়া সব পোলা খারাপ বানিয়ে ফেলাইছে। এলাকার মাতবর ওই যে কফু মাতবর রুমান ভাইরা নিষেধ করছে এটা বেচার জন্য, তারপরে উনি থামে না যে আমি মরে যাবো কয়দিন পরে। ও কয় যে ওর বউ পোলাপান যে আমি নিজে খাই। আসলে তা না, সন্ধ্যার পরে এখন প্রায় শত মানুষ জমা থাকে, আমরা চুরিদারি হইতেছি। এইচএসসি পরীক্ষার প্রশ্নের নামে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে 2 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি একই অভিযোগে এ নিয়ে 5 শিক্ষক সহ 26 জনকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরীক্ষা শুরুর আগের দিন এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। কোনো গুজবে কান্না দিয়ে আগের মতোই প্রস্তুতি নিতে পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। 2 এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে 2017 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় সারা দেশের 10টি শিক্ষা বোর্ডের অধীনে 11,83,686 জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা শুরুর ঠিক আগের দিন রাজধানীর মগবাজার থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 সদস্য শহীদুল ইসলাম ও গোলাম সারওয়ার সাজিদকে আটক করে পুলিশ। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত চক্রটি। মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র বিজ্ঞাপন দিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রতারণা করে আসছে। জঙ্গিরা যে অ্যাপসটা ব্যবহার করে টেলিগ্রাম অ্যাপস, সেই টেলিগ্রাম অ্যাপস ব্যবহারের মাধ্যমে তারা তাদের কর্মকাণ্ড শুরু করেছিল। ফাঁস হওয়া প্রশ্ন কেউ কিনলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এবার ডিসিশন হয়েছে যারা এগুলো নেবে তাদেরও যদি আমরা ছাত্র হয় সেই ছাত্রের ব্যাপারে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। প্রশ্ন ফাঁসের ঘটনা পরীক্ষার্থীদের মনোবল ভেঙে দেওয়ার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি করে। তাই প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। এ যাবৎ প্রশ্ন ফাঁসের অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। যারা প্রশ্ন ফাঁস করে তারা দুর্বৃত্ত, তারা মানুষ নয়, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দিয়ে নিয়মিত অনুশীলনের পরামর্শ দিয়েছেন শিক্ষকরা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে গুজবে ওরা কান দিবে না, আগে যেটা পড়েছে এখন শুধু সেটাই রিভিশন ওরা দিবে। পরীক্ষার এই সময় প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন তারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় নদী শাসন নিয়ে একটি প্রতিবেদন। পদ্মা সেতুর অগ্রগতিতে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে নদী শাসন। প্রাকৃতিক নানা প্রতিকূলতায় লক্ষ্য অনুযায়ী এগোচ্ছে না কাজ। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, যেটুকু পিছিয়েছে কাজের গতি বাড়িয়ে তা পুষিয়ে নেওয়া হবে। এ কাজে আগে শুধু চীনের বিশেষজ্ঞরা কাজ করলেও এবার অন্য দেশ থেকেও আসছেন বিশেষজ্ঞ। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। বর্ষায় প্রমত্তা পদ্মা এখন অনেকটাই শান্ত, সুবোধ বালকের মতো। এই সুযোগে তাই পুরোদমে এগিয়ে নেওয়া হচ্ছে কাজ। মাঝ নদীতে ভাসমান বার্জে ভরাট করা হচ্ছে শত শত বালুর বস্তা। পাড়ের ব্যস্ততার পাশাপাশি দিনরাত যন্ত্র আর মানুষের কর্মব্যস্ততার চিত্র মাঝ নদীতেও। মূলত নদীর গতিপথ নিয়ন্ত্রণ এবং ভাঙন রোধ করাই 8,807 কোটি টাকার নদী শাসন প্রকল্পের উদ্দেশ্য। তবে এখানকার মাটির গঠন এবং বর্ষায় তীব্র স্রোতের কারণে বেশ পিছিয়ে যাচ্ছে নদী শাসনের কাজ। চলতি মাস পর্যন্ত মূল সেতুর কাজ 50 ভাগ শেষ হওয়ার কথা, হয়েছে 40 ভাগ। নদী শাসনের কাজে 48 ভাগ অগ্রগতি হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র 28 ভাগ। কাজের দায়িত্বে চীনের সিনো হাইড্রো কোম্পানি থাকলেও নদী শাসনের গতি বাড়াতে এবার অন্য দেশ থেকেও বিশেষজ্ঞরা আসছেন। আমাদের কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জের জন্য অলরেডি আমাদের নেদারল্যান্ড থেকে একজন মিস্টার কারবাহাল বলে ভদ্রলোক যমুনা ব্রিজে কাজ করেছেন, উনি আমাদের প্যানেল অফ এক্সপার্ট, উনি আমাদের সাইটে অবস্থান করছে। সিনো হাইড্রোতেও আর কিছু লোক অলরেডি জয়েন করছে এবং তারাও কিছু আদার দেন নন চাইনিজ কিছু এক্সপার্টকে তারা নিয়ে আসতেছে।
জাজিরা প্রান্তে নদীর পার রক্ষায়ও শুরু হয়েছে কাজ। শরীয়তপুরের জাজিরা থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি পর্যন্ত নির্মাণ করা হচ্ছে 4 কিলোমিটার দীর্ঘ বাঁধ। একই ধরনের 1 কিলোমিটার বাঁধ হবে মাওয়া প্রান্তেও। নির্ধারিত সময় শেষ করতে গেলে কাজের গতি আরো বাড়াতে হবে আমাদের। এখন কাজের গতি আমরা আশা করছি ভবিষ্যতে দিন দিনই বাড়বে এবং এটা কাজের অনুকূল পরিবেশ। 2014 সালের ডিসেম্বরে শুরু হওয়া নদী শাসন প্রকল্পের কাজ হচ্ছে 12 কিলোমিটার এলাকায়। এর মধ্যে মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে রয়েছে 10.5 কিলোমিটার। এখন পর্যন্ত 17 লাখের বেশি 125 কেজি ওজনের এবং 800 কেজি ওজনের প্রায় 4.5 লাখ বালুর বস্তা নদীতে ফেলা হয়েছে। নদী শাসনের কাজটিকে সবচেয়ে দুরূহ হিসাবে বিবেচনা করা হয়, আর তা যদি হয় পদ্মার মতো এমন অশান্ত নদীতে, তবে নিঃসন্দেহে তা আরো বেশি চ্যালেঞ্জিং। গত প্রায় 2.5 বছর ধরে এই কাজটি করে যাচ্ছে সিনোহাইড্রো। পদ্মা সেতু হয়ে যাওয়ার পর আরো অনেক বছর ধরেই নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে এই নদী শাসনের কাজ। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক আরো জোরদার হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। শনিবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা। প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলেও অভিমত ব্যক্ত করেন বক্তারা। দেশের ভিতরে যখনই সামরিক সম্পর্ক তৈরি হয় সেটি দুটি জিনিস আমরা পাই। সেটি হলো, একটি হলো যে আমরা দুই দেশের সংঘাতের যে রাস্তা আছে সেটি অনেক সমৃদ্ধি হয়, তো সেই সম্ভাবনাকে এড়ানো যায়। আরেকটি হচ্ছে দুই দেশের ভিতরে যে সামরিক যে প্রতিযোগিতা বা অস্ত্রের যে সম্ভার গড়ে তোলার প্রতিযোগিতা, সেই মনোভাবগুলো বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের সঙ্গে সঙ্গে সেটা প্রতিরক্ষা খাত হোক, সেটা শিল্প খাত হোক, সেটা যোগাযোগ খাত হোক, প্রত্যেক খাতে উন্নয়নের যথেষ্ট সুযোগ আছে। এবং এই সুযোগটা হবে কিন্তু বাংলাদেশ কোনটা কারো বিরুদ্ধে যে ভারতের সঙ্গে সম্পর্কে যখন প্রশ্ন আসে তখন কেবল দুইটা দেশ দেখা, এখানে সাধারণ আলোচনাটা এসে যায় দুটো দশ। আর এইটা এক বড় একটা সমস্যা, কারণ ধর্ম আলোচনায় যখন আসে তখন এটা জটিল থেকে জটিলতর হয়ে যায়। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে সামরিক চুক্তি করার যৌক্তিকতা বোঝাতেই দেশে জঙ্গিবাদের ঘটনা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যুব জাগবার আলোচনায় একথা বলেন তিনি। ভারত সফরে যাওয়ার আগে সামরিক বাহিনী, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে প্রধানমন্ত্রীর প্রতি পরামর্শ দেন গয়েশ্বর চন্দ্র রায়। চুক্তিটা যে যৌক্তিক, এই যৌক্তিক করার জন্য এমন কয়েকটা ঘটনা করবে। দিস ইজ দ্য পারসেপশন অফ দ্য কমন পিপুল। ভারতের সাথে একটা চুক্তি হতে পারে কোনটা সীমান্তে। সুতরাং আমি মনে করি না এই মুহূর্তে যে আমাদের দেশে এই সামরিক চুক্তি খুব বেশি প্রয়োজন আছে। প্রয়োজন না, কোনো রকমের প্রয়োজন নাই। এখনো সময় আছে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসেন, এখনো সময় আছে, সামরিক বিশেষজ্ঞদের সাথে কথা বলেন, সকলের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে আপনি দিল্লি যান। বিএনপি জামাতকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তাদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য হবে না। শনিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরে কাকনা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দেয়া বক্তব্য একথা বলেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, ধর্মের নামে জঙ্গিবাদী গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে, তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি জামাত ছাড়া আর সকল বাংলাদেশের মানুষ কিন্তু আজকে জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। জাতীয় ঐক্য ইতিমধ্যে হয়ে গেছে। এখন যারা জাতীয় ঐক্য করে, এগুলো হলো ভুয়া, এগুলো হলো ফালতু কথা। এই সমস্ত কথা হচ্ছে তাদের শ্রদ্ধা বরণে আজকে জঙ্গিদের সমর্থন করছে, আবার মুখে জাতীয় ঐক্যর কথা বলছে। জাতীয় ঐক্য ইতিমধ্যে হয়ে গেছে, ওদেরকে নিয়ে জাতীয় ঐক্য করার কোনো সুযোগ নাই। ধর্মের অপব্যাখ্যা করে আমাদের ছেলে মেয়েদের, ইংরেজি পড়ুয়া ছেলে মেয়েদের, এক সময় ছিল কেবলমাত্র আমরা বলতাম যে মাদ্রাসা পড়ুয়ারা কেবলমাত্র জঙ্গি হয়, তা না। ইংরেজি পড়ুয়া ছেলে মেয়েদেরও বিভ্রান্ত করছে, তাদেরকেও আজকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। প্রবাসের সময় আরো থাকছে। কলম্বিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভূমিধসে শতাধিক নিহত, আহত আরও অন্তত 200 জন। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী।
60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অটিজম চ্যাম্পিয়ন হলেন প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ হোসেন। শনিবার সংস্থাটির ওয়েবসাইটে বিবৃতি এবং নয়াদিল্লির আঞ্চলিক কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, অটিস্টিক শিশুদের প্রতি প্রতিশ্রুতির বাস্তবায়ন, জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি, শিশুদের ভোগান্তির জায়গাগুলো শনাক্তকরণ, একই সঙ্গে সমাধানে উদ্যোগ গ্রহণ করার স্বীকৃতি হিসেবে সাইমা ওয়াজেদকে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়ার চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বিশ্ব অটিজম দিবসকে সামনে রেখে তাকে এ সম্মাননা দেয়া হলো। এবার প্রবাসের খবর। সম্প্রতি বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের শঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। জঙ্গি দমনে সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি নারীদের জঙ্গিবাদে নিরুৎসাহিত করতে নারীবাদী সংগঠনগুলোকে আরও বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একের পর এক জঙ্গি আস্তানায় অভিযানের খবরে শঙ্কিত হয়ে পড়েছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে দেশে বসবাসরত পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। আমরা আসলে আতঙ্কিত, কারণ আমাদেরও ফ্যামিলি, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন আছে। তো আমরা সবসময় শঙ্কিত থাকি যে কোন সময় আবার কোথায় বাংলাদেশে আবার বিভিন্ন এই জঙ্গলি হামলা হয়। তো আমরা চাই যে সরকার এটা যেন জোরালো পদক্ষেপ নিয়ে এটা দমন করে। জঙ্গিবাদ থেকে উত্তরণে যুব সমাজকে সচেতন করার পাশাপাশি সরকার ও সমাজের আরও বেশি দায়িত্ব পালন করা প্রয়োজন বলে মনে করছেন কেউ কেউ। বাংলাদেশে গত কয়েকদিন ধরে যেভাবে জঙ্গিরা বিভিন্ন জায়গায় আঘাত হানছে, এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। আমরা প্রবাস থেকে বাঙালিরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে সমর্থন জানাই এবং এই যুদ্ধ আরো বেগবান করা হোক। এই ব্যাপারে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং যুব সমাজের একটা বিশেষ দায়িত্বের কারণ রয়েছে। এদিকে নারীদের জঙ্গিবাদে সম্পৃক্ততায় উদ্বেগ প্রকাশ করে তাদের সচেতনতার জন্য দেশের নারী সংগঠনগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি নারীরা। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের দিকে নিয়ে আসা হচ্ছে। তারা মনে করে হয়তো তারা এই জঙ্গিবাদ করলে বেহেশত পাবে, মরে গেলে বেহেশত পাবে। আসলে এটা ভুল ধারণা। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক কখনোই ছিল না, এখনো নাই। সরকারের কঠোরতা এবং সচেতনতার মধ্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল হোক, এমনটাই প্রত্যাশা করছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সরকারের কঠোরতা এবং সচেতনতার মধ্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল হোক, এমনটাই প্রত্যাশা ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের। বাবু, সময় সংবাদ, ফ্রান্স। কাতারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী যুবলীগের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাকির হোসেন। আইন বিষয়ক সম্পাদক আমিন আহমেদের সঞ্চালনায় সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সহ সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি আলাউদ্দিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ বক্তব্য দেন। এদিকে কাতার বঙ্গবন্ধু পরিষদও দিবসটি পালন করেছে। সংগঠনের সভাপতি এস.এম. ফরিদুল হকের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসারের সঞ্চালনায় কাতার আওয়ামী লীগের সহ সভাপতি শফিক বাবু সহ অনেকে বক্তব্য দেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন আরব আমিরাত আল আইন শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। সংগঠনটির সভাপতি লোকমান হোসেন আনুর সভাপতিত্বে সালাউদ্দিন তালুকদার সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল। বিশেষ অতিথি ছিলেন আল আইন শাখা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শামসুল হক। অভ্যন্তরীণ কোন্দলের কারণেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়েছেন বলে অভিযোগ করেছেন সৌদি আরব মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতৃবৃন্দ। শনিবার রিয়াদের স্থানীয় একটি হোটেলে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা আরও বলেন, যত দ্রুত সম্ভব দল থেকে বহিরাগত নেতাদের বহিষ্কার করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করার এখনই উপযুক্ত সময়।
মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সৌদি আরব শাখার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সৌদি আরব রিয়াদ শাখার সভাপতি MA জলিল, আওয়ামী পরিষদ রিয়াদ শাখার সাধারণ সম্পাদক MR মাহবুব সহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা। ছোটখাটো কিছু অনিয়ম থাকলেও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নতুন কমিশনের জন্য শুভ সূচনা বলে মন্তব্য করেছে পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেন তারা। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ তুলে ধরা হয়। 2019-এর প্রথমার্ধে অথবা 2018-র শেষ ভাগে এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা এবং সেই নির্বাচনের ফিল্ড বিল্ডিং এর যে অংশ সেই হিসেবে আপনি স্থানীয় সরকারের প্রতিষ্ঠান বলুন, উপনির্বাচন বলুন বা পুনর্নির্বাচন বলুন, এই বিষয়গুলোকে এক ধরনের পাইলটিং হিসেবে গ্রহণ করতে পারেন এবং সেই দৃষ্টিকোণ থেকে দেখলে ডেফিনেটলি আমি মনে করি যে এটা একটা ইতিবাচক সদর্থক ভূমিকা রাখবে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি বলে যারা অভিযোগ করছেন তাদের রাজনৈতিক প্রতিবন্ধী মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কুমিল্লার মতো বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ বৈকল্য বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। আমাদের রাজনৈতিক প্রতিবন্ধী কিন্তু আর কিছু আছে। কুমিল্লা ইলেকশনে বলেছেন নির্বাচন আনফেয়ার হয়েছে, রেজাল্ট ফেয়ার হয়েছে। এদেরকে মানসিক বৈকল্য বলবো না, কি বলবো? যদি ইলেকশন আনফেয়ার হয় রেজাল্ট ফেয়ার হবে কিভাবে? শেখ হাসিনার অধীনে নির্বাচন সবসময় সুষ্ঠু হচ্ছে। কুমিল্লা শুধু সুষ্ঠু বা না সুষ্ঠু তা নয়, কিন্তু সবসময় সুষ্ঠু হয়েছে। সরকার যদি আন্তরিক হয়, প্রশাসন যদি আন্তরিক হয়, তাহলে ইলেকশন অবশ্যই সুষ্ঠু হয়, হবেই। এবং আগামী নির্বাচন 19 সালে ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষই হবে। জনগণ যে রায় দেবে সে রায় আমরা মেনে নেব। দেশের বাইরের খবর। কলম্বিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় ভূমিধসে 112 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত 200 জন। এখনো নিখোঁজ অনেকে। শনিবার রেড ক্রস এই তথ্য জানিয়েছে। রাতভর প্রচণ্ড বৃষ্টিপাতে ভূমিধসের এ ঘটনা ঘটে। বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে প্রাদেশিক রাজধানী মোকোয়া সহ বেশ কিছু এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে 1 লাখ মানুষ। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেনাবাহিনীকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ভারী বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভূমিধসে 11 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 38 জন। শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। শেষ পর্যন্ত লঙ্কানদের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হল না টাইগারদের। তৃতীয় ওয়ানডেতে 70 রানের হারে 1-1 সমতায় শেষ হল সিরিজ। টসে হেরে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 280 রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়া বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে 210 রান সংগ্রহ করে। ম্যাচ সেরা থিসারা পেরেরা এবং সিরিজ সেরা হয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। শ্রীলঙ্কা থেকে আল মামুনের ক্যামেরায় হুমায়ুন কবির রোজের রিপোর্ট। ডাম্বুলের প্রথম ওয়ানডেতে টস জিতে যে ভুল করেছিলেন লঙ্কান অধিনায়ক থারাঙ্গা, কলম্বোতে সে ভুলটাই যেন করে বসলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা দারুণ সূচনা পায় স্বাগতিকদের উদ্বোধনী জুটিতে। ওভার প্রতি রান উঠছিল 7 থেকে 8 করে। তবে থিলানাকে ফিরিয়ে মিরাজ ভাঙেন 76 রানের জুটি। তারপর পরই স্পিড স্টার তাসকিনের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত 35 রানে আউটের খাতায় অধিনায়ক উপল থারাঙ্গা। হাল ধরেন ফর্মে তুঙ্গে থাকা কুশল মেন্ডিস। জ্বলে ওঠার আগেই নিভে যান চান্ডিমাল। সীমাবদ্ধনেও পারেননি বেশি দূর এগোতে, কিন্তু দলের রানের চাকা ঠিকই সচল রাখেন মেন্ডিস ও গুণারত্নে। তবে আবারও মাশরাফির শিকার হয়ে গুণারত্নে 34 রানে প্যাভিলিয়নে ফেরার পর গলার কাটা হয়ে থাকা মেন্ডিসকেও ব্যক্তিগত 54 রানে আউট করেন দাফিজ। শেষের দিকে থিসারা পেরেরা 40 বলে 52 রানের ক্যামিও ইনিংসে সিংহলিজে 280 রানের নিরাপদ স্কোর পায় লঙ্কানরা। ম্যাচ 3টি ও পিচ নেন 2টি করে উইকেট। কলম্বোতে এত রান তাড়া করে জিতবে বাংলাদেশ, আস্থা আর বিশ্বাস ছিল দর্শক হৃদয়ে। কিন্তু সেই বিশ্বাস ভাঙতে বেশিক্ষণ সময় নেননি দারুণ ফর্মে থাকা তামিম, সাব্বির, মুশফিকরা। দলীয় 11 রানেই এই 3-এর বিদায়ে বাংলাদেশের অনেক সমর্থক হয়তো টেলিভিশন বন্ধ করে হতাশা আর ক্ষোভ পুষে নেওয়ার চেষ্টা করেছেন।
তবে দিনের আলোতে রঙিন স্বপ্ন দেখালেন সৌম্য ও সাকিব। তখনও হয়তো আবারও বাংলাদেশের কোটি কোটি সমর্থক আশায় বুক বেঁধে চোখ রাখেন টিভি সেটে, কিন্তু দর্শক হৃদয়ে সেই চাউনি বুঝলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। এবার ধসের শুরু ভালোই খেলতে থাকা সৌম্যর 38 রানের আউটের মধ্য দিয়ে। একাই লড়াই করার প্রাণপণ চেষ্টা করেছেন সাকিব, কিন্তু 50 হাঁকানোর পর ইনিংস সর্বোচ্চ 54 রানে আউট হবার পরপরই দ্রুতই বাড়ি ফেরেন মোসাদ্দেক ও মাহমুদুল্লাহ। বড়দের ব্যর্থতার মিছিলের মাঝে ব্যতিক্রম ছিলেন বাংলাদেশ দলের নবীন সদস্য মেহেদী মিরাজ। ওয়ানডে ফরম্যাটে প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে হাঁকান দুর্দান্ত 50, কিন্তু হার এড়াতে পারেনি বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সাকিব আল হাসানের পর মাশরাফির সামনে দুর্দান্ত এক সুযোগ ছিল বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়, পারেননি। তাই বাংলাদেশেরও গড়া হলো না ইতিহাস, উল্টো ওয়ানডে সিরিজের ট্রফিটা ভাগাভাগি করতে হলো, সাথে হতাশার সাথে সূক্ষ্মতা করতে হলো টাইগারদের ও বাংলাদেশের সমর্থকদের। শিউলির স্পোর্টস গ্রাউন্ড থেকে হুমায়ুন কবির, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন, তবে বাদ পড়েছেন রুবেল হোসেন ও শুভাগত হোম। মাশরাফিকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডের বাকি সদস্যরা হলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশিস রয়, সানজামুল ইসলাম এবং নুরুল হাসান সোহান। কলম্বোর প্রেমাদাসাতে 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুরু হবে আগামী 4 এপ্রিল। এর একদিন পর একই ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের শেষ টি-20তে মাঠে নামবে টাইগাররা। এদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে দারুণ উচ্ছ্বসিত সাইফুদ্দিন। স্বপ্নের মতো, বিকজ আমি অল্পতে চান্স পাইছি, যেহেতু পেসার অলরাউন্ডার বাংলাদেশে কম, তো যেহেতু সুযোগটা আসছে এটা কাজে লাগার চেষ্টা থাকবে। পাশাপাশি যেহেতু সাকিব ভাই, মুশফিক ভাই, তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবো, এই জন্য অনেক এক্সাইটেড। যদি শ্রীলঙ্কার সুযোগ পাই ভালো করার চেষ্টা করবো, এটাই টার্গেট থাকবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় আইপিইউর সম্মেলন শুরু। সন্ত্রাস ও জঙ্গিবাদ কোনো একটি দেশের নয়, বৈশ্বিক সমস্যা, বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ আজ কোনো নির্দিষ্ট দেশের সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। মৌলভীবাজারের বড়হাটে অভিযান অপারেশন ম্যাক্সিমাস সমাপ্ত। এক নারীসহ 3 জঙ্গির লাশ উদ্ধার। বিস্ফোরণ ঘটানো হল কুমিল্লায় উদ্ধার হওয়া বোমা। মাদক সেবনে বাধা দেয়ায় সাভারে 8 বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা। অভিযুক্ত পলাতক, বিচার দাবি এলাকাবাসীর। এইচএসসি পরীক্ষা শুরুর একদিন আগে রাজধানী থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 জন আটক। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় পুনরাবৃত্তি মত শিক্ষাবিদদের। এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়া হল না বাংলাদেশের। কলম্বোতে শেষ ওয়ানডেতে 70 রানে জয় লঙ্কানদের। 1-1 সমতায় শেষ হল সিরিজ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।